আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা যেটি দেখছি চট্টগ্রাম কাস্টমস এর বিষয় নিয়ে আজকে কথা বলবো। কাস্টমস এ নিয়ে বিভিন্ন অভিযোগও আছে, আবার বেশ কিছু কাজও ত্বরান্বিত হচ্ছে। আমরা যেটি দেখেছি বিশেষ করে কাস্টমস থেকে পণ্য ছাড়িয়ে নেয়া, অর্থাৎ কোনো কারণে বা কোনো কাগজপত্রের জটিলতার কারণে কাস্টমস থেকে যদি নিজেদের পণ্যটি সরাতে দেরি হয় এবং সেটি হচ্ছিল, সেটিতে কিছুটা গতি ফিরেছে এবং দ্রুত অনেক ব্যবসায়ীরা নিতে পারছেন। একই সঙ্গে কাস্টমসে অনেক সময় দেখা গেছে যে অনেক পণ্য নিলামের অপেক্ষায় থাকে, অর্থাৎ যেগুলো বৈধ কাগজপত্র না থাকা, মিথ্যা ঘোষণায় নিয়ে আসা সহ ত্রুটিযুক্ত যে পণ্যগুলো আসে বাংলাদেশে, এবং এই পণ্যগুলোর ক্ষেত্রে দেখা গেছে সেগুলো কাস্টমস জব্দ করার পর একটি নির্দিষ্ট সময় দেয়া হয়, তারপর সেগুলোকে নিলামে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই নিলামটি নিয়মিতই হচ্ছে। আমরা দেখছি সম্প্রতি একটি নিলামের আহ্বান করা হয়েছে বিপুল সংখ্যক গাড়ি, এবং সেগুলো বেশ উচ্চ মূল্যের গাড়ি আমরা যেটি দেখছি সেগুলো নিলামে উঠেছে। এটি নিয়মিতই হচ্ছে কাস্টমসের এই নিলামটি। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক জনাব মাহফুজুল হক শাহ। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জনাব মাহফুজুল হক শাহ, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করি যে শুনতে পাচ্ছেন। আমরা আলোচনায় যাব। আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, যারা মাহবুব চৌধুরী, সহসভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের, তিনিও যুক্ত হবেন। তার অপেক্ষায় আছি আমরা। তার আগে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি আমরা দেখে নিচ্ছি। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বন্দরে পড়ে আছে পর্যটন সুবিধায় আনা ল্যান্ড রোভার, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, জাগুয়ার সহ নানা নামি দামি ব্র্যান্ডের গাড়ি। অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় বেশ কিছু গাড়ির ইঞ্জিনে ধরেছে জং, কোনোটির চাকা ফেটে গেছে, চালু না থাকায় নষ্ট হয়েছে ব্যাটারিও। এবার যে কোনো মূল্যেই এসব গাড়ি বিক্রি করতে চায় কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়াও অনলাইনে কিনতে আগ্রহীরা কিভাবে নিলামে অংশ নেবেন সেজন্য রাখা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থাও। দেখার সুবিধার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটে সেগুলো আপলোড করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের জন্য আটকে যায় এসব গাড়ির নিলাম। তবে এবার ভিন্ন পরিকল্পনায় কাস্টমস। যেগুলো কাঙ্ক্ষিত দর পাওয়া যাবে সেগুলো আমরা জাতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিপি দাখিলের প্রয়োজন, সিপি প্রদানের উদ্যোগ নিব বলে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বন্দর কর্তৃপক্ষ বলছে 89টি কন্টেইনারে রাখা প্রতিটি গাড়ি বাবদ বন্দর ভাড়া পাবে প্রায় 75 লাখ টাকা। এছাড়াও বন্দর চত্বরে আছে আরো বেশ কিছু গাড়ি। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ভাড়ার পরিমাণ 90 কোটি টাকারও বেশি। ওগুলো অকশন হলে একদিকে যেন আমরা যে কিছুটা গুরুত্বপূর্ণ স্পেস আমাদের দখল করে আছে সেটা খালি হবে, এর বাইরে কারণ যেগুলো অকশন হয় সেগুলোর উপরে চিটং পোর্ট কোনো স্টোর রেন্টও পায় না। চট্টগ্রাম চেম্বার নেতারা বলছেন শুল্ক ফাঁকির প্রবণতা কমাতে নিয়মিত নিলামের বিকল্প নেই। নিলামযোগ্য পণ্য কেন বেশি হচ্ছে বা নিলামযোগ্য পণ্য যে কোনো ইম্পোর্টারের কারণে যদি এটা হয়ে থাকে, তাহলে ওটাকে নিরুৎসাহিত করার জন্য যেসব সমস্যাগুলি আছে সেগুলোকে চিহ্নিত করে এই সমস্যার একটা দ্রুত সমাধান করতে হবে। কর ফাঁকি দিয়ে আমদানিকারকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাই বন্দর সংশ্লিষ্টদের। টেক্সট রিপোর্ট, নিউজ 24। আমরা প্রতিবেদনটি দেখলাম। যারা মাহফুজুল হক শাহ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। যে যারা মাহফুজুল হক শাহ, সেটি হচ্ছে আপনার একটি বক্তব্য আছে এই প্রতিবেদন আমরা যেটি দেখলাম। আসলে পণ্য নিলামে যেতে হবে কেন? মিথ্যা ঘোষণায় বা কর ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে বা অন্য কোনো ভাবে কেন আমদানিই হবে? এই প্রবণতাটি আসলে কমেনি আমরা যেটি দেখছি। শুধু এক গাড়ির ক্ষেত্রে যদি উদাহরণ দিই, আমরা কি পরিমাণ গাড়ি দেখলাম প্রতিবেদনে, এবং এগুলো এক নিলামে কিন্তু সবগুলো গাড়ি শেষ হচ্ছে না। আপনার কাছে জানতে চাই, আসলে এই যে নিলামে তোলা হয়, এটা আমদানিকারক যারা, তারাও মানে পরিচিত বা ঘোষণা থাকে যে ইনারা এনেছেন, কি ব্যবস্থা আসলে নেওয়া হয় তাদের বিরুদ্ধে? কোনো ব্যবস্থা নেওয়া হলে তো এটি বাড়ার কথা না এইভাবে, যে আমাদের প্রত্যেক মাসেই দেখছি যে কাস্টমসের পণ্যগুলো, বিভিন্ন পণ্য নিলামে উঠাতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে নিলামের যে বিষয়টা, সেটা হচ্ছে কাস্টম এবং বন্দরের যে কার্যক্রমগুলি আছে চলমান, তারই একটা অংশ। নিলাম যে কোনো কারণে হতে পারে, এবং কোনো আমদানিকারক যে কোনো কারণে, সে গাড়ি হোক, কোনো র মেটেরিয়ালস হোক বা অন্যান্য কোনো প্রসাধনী সামগ্রী হোক, আমদানি করার পর
ছাড় করতে না পারা অনেকগুলো বিষয় থাকে। কিছু বিষয় আছে কেউ মিথ্যা ঘোষণা দিয়ে এনেছে, কিছু বিষয় আছে শুল্ক প্রদানের ক্ষেত্রে এইচএস কোড যে আমরা ব্যবহার করে থাকি বা কাস্টম কর্তৃক নির্ধারিত থাকে, এইচএস কোড আমদানিকারক এবং কাস্টম কর্তৃপক্ষের মধ্যে এখানে একটা মতবিরোধ সৃষ্টি হয়। যেমন অনেক পণ্য আছে, গাড়ির কথা আমি বাদে দিলাম, গাড়ি তো একটা দৃশ্যমান জিনিস, যেমন অনেক ছোট ছোট পণ্য আছে যেগুলো বিভিন্ন কেমিক্যাল হতে পারে, কোন স্পেয়ার পার্টস হতে পারে। ওগুলো এইচএস কোডের যে সমস্যাটা আছে এখানে, হয়তো একটা অক্ষর এদিক ওদিক হলে কিন্তু এটা ভিন্ন এটা প্রক্রিয়ায় কিন্তু বা ভিন্ন এইচএস কোডে চলে যায়। যেমন ধরুন কোন এইচএস কোডের একটা শুল্ক যদি আমি উদাহরণস্বরূপ বলি, সেটা হচ্ছে 5%। অর্থাৎ একটা অক্ষর এদিক ওদিক হলে পরে বা ওটার বিশ্লেষণ যদি আর একটু ভিন্নভাবে দেখা যায় তাহলে ওটা 50% চলবে। এই যে বিষয়গুলি আছে, তো এখানে কিছু জিনিস আমি মনে করি সবাই যে ডেলিভারিটলি এই জিনিসগুলি করে সেটা কিন্তু ঠিক না। এই জায়গায় কাস্টম কর্তৃপক্ষ এবং আমদানিকারকদের মধ্যে, বিশেষ করে আমাদের আমদানিকারকদের যে প্রতিনিধি সিএনএফ এজেন্ট আছে, ওনাদের মধ্যে সবাই এই মিলিত একটা প্রচেষ্টা থাকতে হবে এবং সবাই মিলিতভাবে এই সমস্যাটা কিভাবে দূরে থাকা যায় বা এই সমস্যাটা কিভাবে ক্রিয়েট না হয় সেজন্য একযোগে কাজ করতে হবে। সাথে সাথে আরেকটা যে জিনিসটা আছে, সবচেয়ে বেশি সাফারার হয় চট্টগ্রাম বন্দর। ওয়ারেজ এই আমদানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের কিন্তু কোনো কিছু এখানে ভূমিকা নেই। তারপরে যে এই জিনিসটা প্রতিবেদনে একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে আমাদের যে আমদানিকৃত পণ্যগুলির ব্যাপারে আমদানি নীতি যেটা আছে সেটা নির্ধারিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের। আবার শুল্ক এবং এইচএস কোড এগুলো নির্ধারিত হয় আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি এনবিআর এর আন্ডারে। তো এই জায়গায় কিন্তু যদি কোনো ধরনের একটা গরমিল থাকে বা যদি কারো বুঝার যদি অসুবিধা হয়, তখন কিন্তু এই ধরনের জটিলতাগুলির সৃষ্টি হয়। সাথে সাথে কিছু কিছু ব্যবসায়ী আছেন, যেমন ধরুন সে যে পণ্যটা সে এনেছে, হয়তো ওই পণ্যের যে ব্যবহারের জন্য হোক, বিক্রির জন্য হোক বা অন্যান্য কোনো জটিলতার কারণে হোক, সে একটা বিরূপ পরিস্থিতির শিকার হয়েছে। তো অটোমেটিকলি সে চিন্তা করে তখন আমি যদি পণ্যটাকে ছাড় করি তাহলে আমাকে এমনি তো লোকসান দিচ্ছি, আর বড় ধরনের লোকসান দিতে হবে, তো সেই জন্য সে পণ্যটা ছাড় করে না। সেই জায়গায় কাস্টমসের ক্লিয়ার একটা রুলস আছে এবং চট্টগ্রাম বন্দরেরও ক্লিয়ার একটা রুলস আছে, কতদিন পরে এই পণ্য যদি খালাস করা না হয় তাহলে এটা নিলামে দিতে হবে। নিলামে দিয়ে যেটা কাস্টমসের দেনা পাওনা, পোর্টের যে দেনা পাওনা, ওগুলো তখন আদায় করে নিতে হবে। এটা হচ্ছে স্বীকৃত একটা নিয়ম। তারপরেও আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে নিলামের প্রক্রিয়াটা একটু জটিল আছে, সেটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। এটা এনবিআর নিজেও জানে, কাস্টম কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে, ওনাদের লোকবলের সংকট আছে এখানে। সেই জন্য অনেক সময় দেখা যায় সঠিক সময়ে নিলামটা হয় না। আমরা মনে করি যে নিলাম এটা থাকবে যতদিন আমদানি কার্যক্রমগুলা চলমান থাকবে, ততদিন এই সমস্যাগুলি থাকবে। এই সমস্যাগুলি সমাধান করার জন্য যেই প্রক্রিয়াটা, নিলাম প্রক্রিয়াটা নির্ধারিত আছে, সেই প্রক্রিয়াটা যেন সহজে সম্পন্ন করা যায় এবং খুব দ্রুত সম্পন্ন করা যায়, সেটাই কিন্তু আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে। এবং এই জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকেও আমরা দূর করে, এবং আমদানিকারকদের মধ্যেও এটা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে, আমরা যখন বসি এবং কাস্টমসের পক্ষ থেকেও এই জিনিসগুলা, যেমন এনবিআর এর যে আমাদের পলিসি লেভেলে যে মিটিং গুলি হয় বা অন্যান্য লেভেলে যে আলোচনাগুলি হয়, সেখানে এগুলো একটু দ্রুত ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে পরে যে সমস্যাটা সম্পর্কে যিনি আমদানিকারক সেও ওয়াকিবহাল থাকবে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলি, একটা বড় দায়িত্ব আছে কিন্তু ব্যাংকের। কিন্তু এই পণ্যগুলি যখন আনে এখানে, সেটা এলসি করতে হয় ব্যাংকে। তো ব্যাংকের পক্ষ থেকেও যেন যিনি আমদানিকারক যে পণ্যটা আনবেন, সেটা ক্যাপিটাল মেশিনারি হোক, সেটা কোনো গাড়ি হোক, সেটা কোনো ধরনের কেমিক্যাল জাতীয় হোক, কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস হোক, যাই হোক, কোনো ভোগ্যপণ্য হোক, এসব ব্যাপারে যেন ব্যাংক যেন একটু খোঁজ খবর নিয়ে এলসিটা করে। এবং যিনি আমদানি করছেন, ওনার কতটুকু স্ট্রেংথ আছে, ওনার কতটুকু অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো কিন্তু একটা দেখার একটু বিষয় আছে। তো সুতরাং সবকিছু মিলে আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে এই নিলামের কার্যক্রমটাকে আরো সহজ করা যায়। আপনার কাছে যেটি জানতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে ডিজিটাইজেশন করার কথা, যে আর একটু ডিজিটালাইজড যদি থাকে তাহলে একটু সুবিধা হয় এবং সময় কমে।
সেই আরেকটি সমস্যার কথা বলেছেন যে কাস্টমসের জনবল কম। এই দুইটি জায়গায় বন্দর থেকে পণ্য আহ, আমদানি করে বন্দর থেকে নিজের কাছে নিয়ে আসা বা ব্যবসা প্রতিষ্ঠানে তোলা পর্যন্ত এই কাস্টমস কেন্দ্রিক বা বন্দর কেন্দ্রিক চেকিং এইসব জায়গায় কতটুকু আসলে অগ্রগতি হয়েছে বা সময়ের পরিমাণ কতটুকু কমেছে, কিরকম হওয়া দরকার? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করেছেন। আমরা যেটা বুঝি, দীর্ঘদিন থেকে এইসব বিষয় নিয়ে, সংস্কারের বিষয় নিয়ে আমরা কথা বলে আসছি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এত পুরানো কতগুলো পুঞ্জীভূত সমস্যা আছে যেগুলা রাতারাতি শেষ করা যায় না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই, সেটা আমদানিকারক হোক, আমাদের সিএনএফ এজেন্ট বলুন, এবং আমাদের বন্দর কর্তৃপক্ষ বলুন, এবং আমাদের কাস্টমস কর্তৃপক্ষ বলুন, সবাই কিন্তু এই ব্যাপারে সবাই আমরা একমত। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যার যেটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু আমরা কতটুকু পালন করছি, সময় মতো পালন করছি, বা সময় মতো সংস্কারগুলা জন্য আমরা এগিয়ে আসছি বা উদ্যোগ গ্রহণ করেছি, এটা হচ্ছে এখানে দেখার বিষয়। প্রতিদিন কিন্তু উন্নতি ঘটছে আমাদের এই চলমান কার্যক্রমগুলিতে, প্রতিদিন উন্নতি ঘটছে, প্রতিদিন সমস্যা আসছে, সমস্যা উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা তো আসছে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দ্রুত সংস্কার করতে হবে এবং দ্রুত পরিবর্তন করতে হবে। যেমন ধরুন, অনলাইন যে সিস্টেমটা বা ডিজিটাল সিস্টেম, তার এই প্রক্রিয়াগুলোর সাথে খাপ খাইয়ে নিতে অনেক সময় আমাদের যারা অথরিটি আছেন ওনাদেরও কিছু সমস্যা হয়, আবার আমরা যারা আমদানিকারক আছি আমাদের কিছু সমস্যা হয়। সমস্যা যে নাই সেটা আমি বলবো না, কেন আমরা তো একটা ধরুন অভ্যাসে আমাদের পরিণত হয়েছে, আমরা কিভাবে যেভাবে করে আসছিলাম ম্যানুয়ালি আগে। তো সুতরাং এটা যখন একটা বিবর্তন করবে, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এবং আমাদেরকে নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হতে হচ্ছে। আমাদের সিএনএফ এজেন্টের ভাইরা যারা কাজ করছেন ওনাদেরকে এই জায়গায় একটু আরো কিছু শিখতে হচ্ছে। তো সুতরাং কিছু প্রবলেম আছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, কাস্টম কর্তৃপক্ষের অনেক সময় কাজের ওভারলোডের কারণে হোক, টেকনিক্যাল কারণে হোক, সার্ভার ডাউন থাকে মাঝে মধ্যে, তখন ওনারাও যেমন প্রবলেম ফেস করে, আমরাও কিন্তু প্রবলেম ফেস করি। হয়তো আমার দ্রুত কাজটা সম্পন্ন হচ্ছে না, আর কাস্টমস কর্তৃপক্ষের দ্রুত শুল্কটা আদায় হচ্ছে না। ঠিক সেম পোর্টে গিয়ে যখন মালটা ডেলিভারি হবে না, তখন পোর্টের কনজেশনের একটা সম্ভাবনা দেখা যায়। তো সবকিছু মিলে আমরা যেটা বলতে চাই, এখানে কেউ কাউকে দায়ী করে কোনো লাভ নেই। যার যার জায়গা থেকে আমরা সবাই বসে আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলা সমাধান করা। যারা মাহফুজুল হক শাহ, আপনি এই নিলামের ক্ষেত্রে দুটি সমস্যার কথা বলেছেন। একটি হচ্ছে নিজে অসাধু হওয়া, যে আমি শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করলাম বা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনলাম। আরেকটা হচ্ছে কোনো কারণে ম্যাচিং না হওয়া, নাম্বার বা কোড গুলোতে কিছুটা ভুল ভ্রান্তি হওয়া। এই দুটো বিষয়, পণ্য যিনি আনেন সেটা যদি আটকে যায় এবং তার পণ্যটি যদি নিলামে ওঠে, তাহলে তো তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তিনি লসে পড়ছেন। আপনাদের এই যে চেম্বার অফ কমার্স সহ এফবিসিসিআই অন্যান্য সংগঠন যারা আছে, ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য আমদানি করেন, এছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেকে আমদানি করেন। কিন্তু আমি জানতে চাই, এই যে ব্যবসায়ীরা যারা আমদানি করেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবণতা মধ্যে ধরা পড়েছেন বা কেউ অভিযুক্ত হওয়ার পর তাদের বিষয় আসলে আপনাদের কি থাকে, বা ব্যবসায়ীদেরকেও এই ধরনের কর্মকাণ্ড থেকে, বিশেষ করে শুল্ক ফাঁকি এবং মিথ্যা ঘোষণা, এই ধরনের কাজ থেকে বিরত রাখতে আপনারা কোনো মোটিভেশনাল কাজ করেন কিনা, বা কি করেন আসলে আপনাদের এই সংগঠনগুলো কি করে? জি, এটা আপনি সঠিক একটা বিষয় আপনি বলেছেন। আমি এই জায়গায় একটু বলতে চাই, যেমন ধরুন এখানে যারা শুল্ক ফাঁকি দিয়ে মাল আমদানি করে, এই সংখ্যাটা কত? সে ধরুন যদি 100-এর মধ্যে 2-3% হবে কিনা আমার সন্দেহ আছে। আবার যারা এই কাজগুলি করে, ওখানে আমাদের যারা অথরিটি আছে, বিশেষ করে কাস্টমস বা সিকিউরিটি পর্যায়ে, যেমন পোর্টের যারা আছেন, এখানে কিন্তু ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। তো অনৈতিক কর্মকাণ্ডে কিছু সংখ্যক লোক সবসময় থাকে, এটা গেল একটা কথা। তো এই জন্য আপনি 2% বা 1%-এর জন্য আপনি 98%-কে আপনি যদি সন্দেহ করেন, সেটাও কিন্তু একটা মোটামুটি কাম্য না। এখন যে বিষয়টা এখানে দেখার আছে, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা আমাদের বিজনেস সংগঠনগুলোকে কি করা হয়েছে, আমরা যদি এরকম ধরনের কোনো ধরনের যদি অভিযোগ অথরিটি গুলোর থেকে পেয়ে থাকি বা পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের কোনো ব্যবসায়ী ভাই এই কাজে লিপ্ত আছেন, ওই ব্যবসায়ী ভাইকে কিন্তু ওনার যদি আমাদের সংগঠনগুলোতে মেম্বারশিপ থাকে, ওটা আমরা স্থগিত করে দিই। এবং মোটিভেশনাল যে কথাটা বলছেন, আমরা
সারা বছর আমাদের এইসব সংগঠনগুলো বিভিন্নভাবে আমরা সরকারের বিভিন্ন অথরিটিগুলির সাথে এবং নিজেরাও কিন্তু সভা সেমিনার গুলো আমরা করে থাকি এবং কোনোভাবে আমাদের এই সংগঠনগুলা তরফ থেকে আমরা কোনোদিন কাউকে এইসব কাজগুলি অনৈতিক কাজগুলি করার জন্য এনকারেজ করি না, আমরা ডিসকারেজ করি এবং ওনাদেরকে যারা এইসব কাজে লিপ্ত আছেন ওনাদের ব্যাপারে যদি আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে কাস্টমস অথরিটি বলুন, কোর্ট বলুন, ওরা যখন অ্যাকশন গুলো নেবে ওগুলো আমরা সমর্থন দিয়ে থাকি এবং ওই জায়গায় আমরা সাহায্য করে থাকি। এবং বাংলাদেশে আপনি দেখুন এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। একজন ব্যবসায়ী যখন একটা পণ্য আমদানি করেন এর কি কি কারণ, আমি যেটা প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে যে কোন কোন কারণগুলো এখানে যে বিদ্যমান আছে, যে কারণগুলোর কারণে ওই পণ্যটা আনার পর উনি খালাস করছেন না। সেই জন্য আপনাকে আমি বলছি যে এখানে অনেক কিছু, অনেক ধরনের অথরিটি জড়িত আছে একজন ব্যবসায়ীর সাথে। সে যদি ইন্ডাস্ট্রি চালায় ইন্ডাস্ট্রির সাথে এখন, এবং অনেক সময় হয়ে থাকে ব্যাংকের তরফ থেকে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয় এবং অনেক সময় পণ্যটা সঠিক সময় না এসে অনেকদিন লেগে যায়। তো শিপিং এখন বর্তমানে যেমন ধরুন আপনার জাহাজের সংকট আছে, কন্টেনারের সংকট আছে। এখন প্যান্ডামিকের পরে কিন্তু আমরা সব আমদানিকারকদের ফেস করছি। যে মালটা হয়তো আমি আজকে এলসি করেছি 1 মাসের মধ্যে পাওয়ার কথা ছিল, সেই মালটা পাচ্ছি আমি 3 মাস পরে, 4 মাস পরে। হয়তো আসার পরে আমি যেই পণ্যটা র মেটেরিয়ালসটা এনে পণ্য বানিয়ে বাজারে বিক্রি করব তখন দেখলাম বাজারে এটার অনেক দাম কমে গেছে, আমার এই পণ্য বানিয়ে আমি ওই টাকাটা উঠাতে পারবো। এরকম পরিস্থিতি কিন্তু হচ্ছে এবং আমার সঠিক সময়ে আমার রপ্তানিমুখী যদি শিল্প হয়, আমি রপ্তানির অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে গেছে। তো সেই পর্যায়ে আমার এখানে নিলামে দেয়া ছাড়া আমার কাছে আর কোনো গত্যন্তর নেই। সেই জন্য নিলাম প্রক্রিয়াটা রাখা হয়েছে ওই জন্য। তাই বলে এখন আমি সবসময় ওই নিলাম প্রক্রিয়াতে আমার প্রত্যেকটা কনসাইনমেন্ট যাক সেটা কিন্তু কোনো ব্যবসায়ী চায় না। এখন মূল বিষয়টা হচ্ছে এখানে সন্দেহের তীর থাকতেই পারে, সন্দেহ সবার উপরে থাকতে পারে, কিন্তু আপনি অযৌক্তিকভাবে একজন ভালো ব্যবসায়ীকে সে হয়তো 10টা কনসাইনমেন্ট এনেছে, একটা কনসাইনমেন্টে ওর এই ঘটনাগুলি ঘটেছে, সেজন্য ও সারেন্ডার করে দিয়েছে। এখন ওই চিন্তা করেছে যদি ওই পণ্যটা খালাস না করে ও যদি 100 টাকা লস হতো তাহলে হয়তো ওর ওখানে গিয়ে দেখা যাবে 60 টাকা লস হয়েছে। এই যে বিষয়গুলো এই সবকিছু মিলেই কিন্তু এই প্রক্রিয়াটা চলছে। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে চট্টগ্রামে বে টার্মিনালের কাজ শুরু হয়েছে, আমরা যেটি দেখেছি ভরাট কাজ চলছে এবং এই বে টার্মিনাল হওয়াটা তো মানে অনেক আগের দাবি, এটা আরো 20 বছর আগে হওয়ার দরকার ছিল, যেটা আপনি বিভিন্ন সময় বলেছেন। এখন পণ্য যে পরিমাণে আসছে বে টার্মিনাল হলে নিশ্চয়ই সেটা অনেক বেশি বাড়বে, আমদানিটা রপ্তানিটাও বাড়বে। আপনার কাছে জানতে চাই সেই হিসেবে আগে থেকে বলা হচ্ছে যে কাস্টমসের জনবল কম, এখনো বলা হচ্ছে জনবল কম, সেই হিসেবে কাস্টমসেরও নিশ্চয়ই প্রস্তুতির ব্যাপার আছে, কি বলবেন? আপনি দেখুন চট্টগ্রাম কাস্টম হাউস হচ্ছে বাংলাদেশে শুল্ক আদায়ের ক্ষেত্রে এটা নাম্বার 1 একটা প্রতিষ্ঠান। আমরা মনে করি চট্টগ্রাম কাস্টমসের যে হাউসটা আছে, যে জনবল আছে, লোকবল যেগুলি আছে, সেই জায়গায় যে জায়গা দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অনেক ব্যক্তি ঘটেছে। আপনি জানুন চট্টগ্রাম কাস্টম হাউসের যে টার্গেট দেওয়া হয় সেই টার্গেট গুলোকে অ্যাচিভ করতে গেলে তাহলে পরে জনবল এখানে বাড়াতেই হবে। হয়তো আজকে থেকে 7 বছর আগে এই বিল্ডিংটা হয়েছিল, এই ফেসিলিটিস গুলা করা হয়েছিল, ওই ফেসিলিটিস দিয়ে তো আপনি গত 50 বছরে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই দিন দিন আমাদের যে প্রবৃদ্ধি হচ্ছে সে তার সাথে যদি আপনি তুলনা করুন তাহলে কিন্তু এটা এনাফ না। এখন কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে ধরুন আমাদের অনেক কিছু লিমিটেশন আছে, আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে, কাস্টম অথরিটিও এটা অনুধাবন করতে পারছেন। কেন ওনাদের যে সেবা যা দেওয়ার জন্য ওনারা বসেছে, উনি দিতে পারবেন ডেলি 10 জনকে, এখন আমি 100 জন মানুষ যাচ্ছি সেবা দেওয়ানোর জন্য, তখন তো অসুবিধা হতেই পারে। তো সুতরাং সবকিছু মিলে আমাদের জনবলের সংকটকে এখনই গুছাতে হবে, না হলে পরে সামনে আমাদের যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, আমাদের যে ইকোনমিক গ্রোথ হচ্ছে, তখন গিয়ে কিন্তু আমাদের একটা বড় ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। তো সুতরাং এটা নিয়ে এনবিআর কাজ করছে আমরা মনে করি। তো সাথে সাথে যদি আমরা উন্নয়নগুলো যদি আমরা করে ফেলতে পারি, জি যদি করতে পারি তাহলে পরে কিন্তু আমরা মনে করি যে আমাদের যে উদ্দেশ্যে বে টার্মিনাল, যে উদ্দেশ্যে আমাদের ইকোনমি এগিয়ে যাচ্ছে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য সব অথরিটি গুলা সমানভাবে কাজ করতে যাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজনে এখানে শেষ করবো, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।